আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি, মিনত আবেদন করতেছি আমার সন্তানের ন্যায্য বিচারের জন্য। আমি আবেদন করতেছি, আমার সন্তানের ন্যায্য বিচার চাই। আমি ন্যায্য বিচার চাই। আমার সন্তানের লাশের বদলে আমি লাশ চাই, ফাঁসির বদলে আমি ফাঁসি চাই। আমার সন্তানের ফাঁসি দিয়ে মারছে, আমার সন্তানকে যেভাবে মারছে তার বিচার আমি চাই। আমি প্রধানমন্ত্রীর কাছে, তারেক রহমানের কাছে আমি বিচার চাই। আমি বিচার চাই, আমার বিচার করুক, আমার সন্তানের বিচার করুক। তারা পরিকল্পনা করে আমার সন্তানরে মারছে, তারা কোনো প্রমাণ রাখে নাই, ফাঁসির থেকে খুলছে। মেয়ের স্বামী, মেয়ের বাসুর ফাঁসির থেকে খুলছে, তাদের হাতে মোবাইল ছিল, কেন ভিডিও করে নাই? দরজা ভাঙছে, কেন ভিডিও করে নাই? কেন সাক্ষী রাখে নাই? কোনো প্রমাণ নাই। হ্যাঁ, আর আমার মেয়ে 5 ফুট, সে 6.5 ফুট মানুষ, সেই গিটটা খুলতে পারে না। আমার মেয়ে কিভাবে ওইখানে গিটটা দিল, কিভাবে কাপড় বাঁধলো আর কিভাবে ঝুললো, আমি এটা মাইনা নিতে পারতাছি না, কিছুতে আমি মাইনা নিতে পারি না। আমার সন্তানকে ওরা সবাই টর্চার করে মারছে। ওরা ওর শ্বশুর বাড়ির লোক। নাম কি তাদের? স্বামীর নাম মমিন, বড়টার নাম নাদিম, তার বাপের নাম বাবু, তার মায়ের নাম দেবী, তার ছোট ভাইয়ের নাম রাতিন। এরা সবাই উপস্থিত ছিল। আমার মেয়েকে মারছে, তারা পুরা পরিকল্পনা করেই মারছে। এই বিষয়ে আমি বিচার চাই, ন্যায্য বিচার চাই। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি ন্যায্য বিচার চাই, আমার ন্যায্য বিচার পাওয়া দেন। আমি সঠিক বিচার চাই এটার, কারণ ওই বাসায় এতগুলা লোক থাকতে আমার মেয়ের এভাবে আমি বিশ্বাস করতে পারতেছি যে আমার মেয়ে ফাঁসি দিছে। ওরা রাত্রেই করছে, আমরা নিচতলায় থাকি, ওরা 6 তলায় থাকে। অন্তত আমাদেরকে জানাইতে পারতো যে আপনার মেয়ে দেখেন এরকম করতেছে, আপনারা নিয়ে যান। কোনো কিচ্ছু না, জানায় নাই কিছু। আমার মেয়ে যায় দেখি সকালবেলা লাশ হয়ে পড়ে আছে, একেবারে শরীর কালো হয়ে গেছে। আমার সরসা মেয়েটা, ওরা ইচ্ছাকৃত ভাবে, ওরা 6 জন মানুষ ঘরে উপস্থিত থাকতে আমার মেয়ে কিভাবে ফাঁসি দেয়, এটা তো আমি কখনো মানতে পারতেছি না। ওরা তো এটা পুরো পরিকল্পিত ভাবে করছে। নাহলে আমার বাসায় যদি 6টা মানুষ থাকে, একটা মানুষ ঢুকে করতে পারে না, আর করছে যদি গেট লক করে সাথে সাথে ওরা করতো যে দেখেন আপনার মেয়েরা করছে। দূরেও না, আমরা একই বাড়িতে 6 তলা আর নিচতলা। আমরা এটা সঠিক বিচার চাই। নামাইতে হয়েছে আমরা দেখি নাই, আমরা যা দেখছি ফ্লোরে শোয়ানো। যখন তাকে এখানে নামানো হয়, যখন আপনারা জানেন তার শরীরে কি কোনো ধরনের স্পটের চিহ্ন? আসলে মুখের মধ্যে, মুখে এত বড় জিভলা আপনার দাঁত কাটা ছিল, আর মুখ টুক একেবারে কালো হয়ে গেছিল। টর্চার করা হয়েছে ওরে প্রচুর। হ্যাঁ হ্যাঁ, ওরে নির্মম ভাবে টর্চার করে ওরে মারা হয়েছে। কারণ যদি 8:30 বাজে ফাঁসি লাগায়, ওই 10টা-11টা বাজে মুখ কালো হয়ে যায় না, শরীর একেবারে কালো হয়ে যায় না, ফুলে গেছে। মনে হয় 5, 7, 8 ঘন্টা 10 ঘন্টা আগের ঘটনা এটা। আমি মহামান্য প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যে আমি আমার সন্তানের বিচার চাই। আমার সন্তান তো আর ফিরে আসবে না, কিন্তু আমার সন্তানের সাথে যা হয়েছে এর বিচার, সঠিক বিচার চাই আমি। আমার ফুলের মতন সন্তানটা এই ডিসেম্বর মাসে ঢাকা পলিটেকনিক্যাল থেকে পাস করে, ইঞ্জিনিয়ারিং পাস করে বেরোয়েছে ওই মেয়েটা আমার। এই মেয়ে আমার এই যে রেজাল্ট বেরোবে সপ্তাহখানিকের ভিতরে, ওই মেয়ের আমার আজকে নিঃশেষ লাশ হয়ে গেছে। আমি আমার হাতে মাটি দিয়ে আসছি আমার মেয়ের, আমি আমার এই হাতে মাটি দিয়ে আসছি আমার মেয়ের। আমি এটার বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, বিচার চাই। আল্লাহ তুমি বিচার নিজে বিচার করো আল্লাহ। আমি আপনাদের মিডিয়ার কাছে আমার একটাই আবেদন, আপনারা এটা সঠিক তদন্ত করে আমার এটার একটা বিরোধ করবেন। আমরা যেন ওই ঘটনার সাথে যারা জড়িত তারা যেন শাস্তি পায়। তারা আমার সন্তান পাবো না, কিন্তু আমার এটার বিচার চাই। আপনারা আমার এটার বিচার করে দিবেন। মারছে মাইরা, এরা ও নিজে সন্ন হইয়া ওরা এই ফেসবুকে এটা লিখছে যে ও আমার মৃত্যু আমি নিজে ইচ্ছাই করছি, অথচ ওর স্বামী এগুলা লিখছে। আমরা মেয়ে কোনোদিনও এই কাজ করতে পারে না। সন্দেহ তো হয়তো ঝগড়া কার্য করতো, ডেলি ঝগড়া কার্য হয়েছে, সবকিছু হয়েছে। বিয়ে আবার ও আয়সা পড়ছে, সবসময় বিয়ে হয়েছে পর থেকে গ্যাঞ্জাম করতে করতে এই যে এই পর্যন্ত আসছে। এই মানুষটা যদি মারা যায়, তো এই মানুষটা কিভাবে লাশ ওরা কিভাবে নামাইলো? এটা তো পুলিশ নামাবে, পুলিশ নামাইবো না? তাহলে এই লাশটা ওরা নামাইছে, কিভাবে নামাইলো? পুলিশের সারা প্রশাসন সারা কেমনে নামাইলো? হ্যাঁ, ওরাই মারছে, মাইরা হাইরা ওই লাশ নিচে ফালাইয়া থইছে। হ্যাঁ, প্রধানমন্ত্রীর কাছে আমরা বিচার চাই। আমাকে মেয়ে যেভাবে মারছে, আমরা ওরা যে এভাবে ফাঁসিতে ঝুলায়, আমরা এটার সুষ্ঠু বিচার চাই, যাতে আমাদের মেয়ে যে এভাবে হত্যা করছে ওরা, এটার যাতে বিচার হয়।
আর এইভাবে যাতে অন্য কোনো মেয়ে যাতে কষ্ট পায়, নির্যাতিত না হয়। বিয়ের পর থেকে অনেক কষ্ট পাইছে, ওইখান থেকে অনেক টর্চার হয়েছে। ওরা যৌতুক চাইছে ওর কাছে, মেয়ের কাছে, যে ঘরের জিনিসপত্র দেয় না কেন, তোমার বাবা মা কারোর সাথে যোগাযোগ করতে দিত না। একই বিল্ডিংয়ে থাকে কিন্তু মার কাছে পর্যন্ত আসতে পারতো না। ওর মার কাছে আসতে হইলো ওর অনুমতি নিয়ে আসতে হইতো। আর ওরা একা কোথাও ছাড়তো না, ওকে একা কোথাও ছাড়তো না, ওর সবসময় ওর সাথে লোক থাকতো। হ্যাঁ, মানে সবভাবে ওরে টর্চার করছে, মানসিক ভাবে, মানে সবভাবে ওরে অনেক কষ্ট দিছে। অনেক সময় ও তো বলতেও পারতো না, অনেক সময় বলতো, সব কথা তো আর বলা যায় না, তারপরে অনেক কিছু বলতো মার কাছে। রাত্রে ফোন দিছিল আমাকে যে মামা আমি এনে থাকবো না, আমাকে ওরা মেরে ফেলবে, আমাকে নিয়ে যাও। আমি মনে করলাম যে সাধারণত ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটে, প্রায় সময় ঘটে। আরও একবার হয়েছে, ওরা মিট হয়ে গেছে। প্রায় সময় টাকার জন্য ওরা এরকম চাপ দিত, কাজকাম করতো না ছেলেটা। তো বলতো আমাকে যে মামা আমাকে কিছু টাকা দাও, লাখ 2-1 টাকা তো ব্যবসা করবে, যে আমাকে কিছু টাকা দাও, যে অবস্থা ভালো না এই সময় এই প্রতিদিন ঘরে খেস মারধর করে, যে একটা ভালো একটা সমাধান দিয়ে দাও যাতে আমি আলাদা হইতে পারি, যাতে আলাদা হয়ে থাকতে পারি। তা আমি এটা মাথায় নেই নাই যে একটা পরিবার থেকে আলাদা হইব, সবারই তো আশা থাকে বাপ মার সাথে ছেলেটা থাকবে বউটো নিয়ে। আমি আর এটা মাথায় নেই যে এটা স্বাভাবিক হয়েই থাকে, প্রতিটা সংসারই হয়, টুকটাক আবার ঠিক হয়ে যায়। কিন্তু গতকাল রাতে আবার ওই ঘটনা ঘটার পর আর কিছু জানায় নাই আমাকে। ওরা 4 ভাই সবাই মিল্লা তার উপরে এত অত্যাচার করছে, বালির চাপা দিয়ে মেরে রাতে 3টার দিকে ওরা মারছে। মারার পর আমাদেরকে জানায় নাই। ওই 3টা বাজে রাত্রে ওরা গিয়া জিডি করছে। আজকে আমরা সকালে জানতে পারলাম, তাও দুপুরবেলা, যে ওরা জিডি করছে নাকি রাত্রে। আমার ভাগ্নি নাকি উৎপাত করছে, ঘরে চিল্লাচিল্লি করছে, হ্যাঁ মারামারি করছে নাকি। আমার ভাগ্নি একই বাসার ছাদের নিচে থাকে, হলো 6 তলায় আমার ভাগ্নি শ্বশুর বাড়ি, আর আমার বোন দুলাভাই থাকে নিচতলায়। অথচ রাত্রের বেলা নাইমা বলতে পারতো যে আপনার মেয়ে এই সমস্যাটা করতেছে, আপনার মেয়েকে নিয়ে যান, আপাতত রাত্রি নিয়ে রাখেন, আপনার জিম্মায় রাখেন। না, ওনারা একটা বারের মতো কোনো কমপ্লেন দেয় নাই, কোনো কিছু বলে নাই, আসেও নাই ঘরে, একই বিল্ডিংয়ের ছাদের নিচে নিচতলায়। এটাকে ওরা মেরে পরিকল্পিতভাবে এই মার্ডার করে ওরা শাড়ি দিয়ে পেঁচায়া এত ফুট উপরে, 10 ফিটের বেশি হবে ছাদ, এটার উপরে। আর আমার ভাগ্নির লম্বা উচ্চতা হলো 4 ফিট 5 ইঞ্চি, 4 ফিট 5 ইঞ্চি। তো আমার ভাগ্নি এত উপরে কিভাবে সে পেঁচাইতে পারে? ওইখানে এমন কিছু নাই যে এখানে ফাঁসি লাগানোর মতো। তারা পরিকল্পিত মেরে আমার ভাগ্নিকে নির্মমভাবে হত্যা করে তারা সকালবেলায় নাটক সাজিয়ে, কোনো গেট ভাঙে নাই, কিচ্ছু করে নাই, বলে গেট ভাঙে উদ্ধার করছে। আরও সাংবাদিকরা আসছিল, অনেক সাংবাদিক ভাইরা আসছিল, আইসা দেখছে কোনো গেট ভাঙা নাই, কিছু নাই। ওরা বলে গেট ভেঙে উদ্ধার করে শাড়ি কেটে ওকে দেখলাম আইসা শুয়া রাখছে। পুলিশরা আসছে, বললো কি এটা ওসি সাহেব জানেন, ওসি সাহেবের নলেজে আছেন এই সমস্যা। ওনারা আমাকে একটা এমন মামলা লিখছে যে আত্মহত্যা মামলা। আমি পোস্টমর্টমের এখানে গেছি, ওইখান থেকে আমাকে একটা কাগজ দিছে, সেই কাগজটা আমি নিয়ে আসছি। আমাকে যে লাশটা আমাকে বুঝিয়ে দিছে পোস্টমর্টম করার পর, আমি এটা নিয়ে আসছি। যেহেতু আমি এই মাটি দিতে পারি, সেই প্রক্রিয়ায় আমি নিয়ে আসছি। আইসাইরা দাফনের ঠান্ডা হয়ে গেছিলো, বরফ একদম হয়ে গেছিলো। তো লাশটার অবস্থা অনেক আগে মরছে। তো ওরা বলতেছে সকাল 6টা বাজে নাকি ফাঁসি লাগাইছে। ওরা 7টা লোক থাকে একটা ঘরের ভিতরে, 7টা লোক ফাঁকি দিয়ে কিভাবে ফাঁসিটা নেয়? আমার কথা হইলো যে আপনাদের এই মিডিয়ার কাছে, সারা বাংলাদেশের কাছে, যে আমার মতো ভাগ্নি যাতে হারা কেউ না হয়। নিঃশ্বাস ওনার বন্ধ করে মারছে, ওনাকে 4-5 জন মিলে ধরে
বালির চাপা দিয়ে মেরে তারপরে শাড়ি দিয়ে ঝুলাইছে। মানে তাকে আমি এটা সুস্থ তদন্ত চাই, পিবিআই তদন্ত চাই দুনিয়াতে। আমি এটা সুস্থ বিচার চাই, আমি সুস্থ বিচার চাই। আমি এই পিবিআই তদন্ত চাই। এটা ওসির সাথে ওরা মিট করে ফেলছে রাত্রেই, আমরা তো জানি না, আমরা তো শুয়েছিলাম। এটা তো ওসির সাথে ওরা টাকা পয়সা দিয়ে এটাকে সমাধান করে ফেলেছে।